হ্যালো এভরিওয়ান, নার্সিং নেক্সা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সামনেই WBHRBর CBT এক্সাম, তাই আশা করছি সকলেই পড়াশোনা করছেন। তার পাশাপাশি এই প্রিপারেশনকে আরেকটু সুন্দর রূপ দেওয়ার জন্য আমি হাজির হয়েছি আপনাদের হোস্ট, বিশেষ কিছু কোশ্চেনের ভান্ডার নিয়ে। আশা করছি এগুলো আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা উপকারী হবে। ক্লাস সম্পূর্ণ বাংলা ভাষায় হবে, সম্পূর্ণ বোঝার মতো করে বাংলায় আমরা প্রতিটি MCQ বুঝব। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেখানে যেখানে যেগুলো নোটস নেওয়া প্রয়োজন অবশ্যই আপনারা আপনাদের খাতায় নোটস নেবেন। সামনেই এক্সাম, অনেকেই চিন্তা করছেন, অনেকেই কনফিউজড আছেন, কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছি না। তাদেরকে রিকোয়েস্ট করব, চিন্তা করার, কনফিউশন রাখার কোনো সময় নেই। পুরোপুরি সময় হচ্ছে এখন যুদ্ধে নেমে পড়ার, সুতরাং আপনারা নেমে পড়ুন। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে। তো চলে আসি আমরা মেন কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 1. During normal breathing, the amount of air that moves into the lungs and comes out is called. আমরা যখন নর্মাল রেসপিরেশন নিই, নর্মাল রেসপিরেশনের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিই, সেক্ষেত্রে যে পরিমাণ এয়ার ঢোকে বেরোয় সেটাকে কী বলা হয়? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম IRV, রেসিডিউয়াল ভলিউম RV, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ERV, টাইডাল ভলিউম। তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশান ডি বা টাইডাল ভলিউম। অপশান ডি বা টাইডাল ভলিউম হচ্ছে সঠিক আনসার। এখানে নর্মাল ভ্যালু অফ টাইডাল ভলিউম হচ্ছে 500 ml। নর্মাল ভ্যালু অফ টাইডাল ভলিউম হচ্ছে 500 ml। বাকি অপশানগুলো মোটামুটি করে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। IRV বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা, সেটা হচ্ছে যে পরিমাণ এয়ার আমরা নর্মাল শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যে পরিমাণ এয়ার নিই, তারপরে ফোর্সফুলি যে পরিমাণ এয়ার আমরা গ্রহণ করি, অ্যামাউন্ট অফ এয়ার ইন্সপায়ার্ড ফোর্সফুলি আফটার টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমের ফলে যে পরিমাণ এয়ার আমাদের ঢোকে বা ইন্সপিরেশন হয়, তারপরেও ফোর্সফুলি যে পরিমাণ এক্সট্রা এয়ার আমরা ঢোকাতে পারি লাংসে ঢোকে, সেটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নর্মাল ভ্যালু অফ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা IRV হচ্ছে 3300 ml। রেসিডুয়াল ভলিউম বা RV, অ্যামাউন্ট অফ এয়ার অলওয়েজ রিমেন্স ইনসাইড লাংস ইভেন আফটার ফোর্সফুল এক্সপিরেশন কল্ড রেসিডুয়াল ভলিউম। নর্মাল ভ্যালু 1200 ml। মানে হচ্ছে যে ফোর্সফুল এক্সপিরেশন, আমরা ফোর্সফুলি এক্সপিরেশন করার ফলে এয়ারটাকে বাইরে বার করার পরেও যে পরিমাণ এয়ার লাংসের মধ্যে থেকে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যার নর্মাল ভ্যালু হচ্ছে 1200 ml। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ERV, অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আউট ফোর্সফুলি আফটার নর্মাল এক্সপিরেশন কল্ড ERV। নর্মাল এক্সপিরেশনের পরেও যে ফোর্সফুলি যে পরিমাণ আমরা এয়ার বার করতে পারি সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যার নর্মাল ভ্যালু হচ্ছে 1000 ml বা 1000 ml। ওকে, এরপরে আমরা চলে যাব সেকেন্ড MCQতে। দ্য এন্ড প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন ইজ। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে যে MCQগুলো আমি করাচ্ছি সেগুলো প্রত্যেকটা, যেমন এখানে ব্লাড কোয়াগুলেশনের ব্যাপারটা রয়েছে, এগুলোকে আপনারা ডিটেলস পড়বেন। এই টপিকগুলো কিন্তু আসার অনেকটাই হাই চান্স আছে, সুতরাং এই টপিকগুলোকে আপনারা ডিটেলস পড়বেন। যদি ডিটেলস থিওরি ক্লাস আপনাদের দরকার পড়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সর্বস্ব দিয়ে সেগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। দ্য এন্ড প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট কি? তাহলে এক্ষেত্রে অপশান এ ফাইব্রিন, অপশান বি থ্রম্বিন, অপশান সি থ্রম্বোপ্লাস্টিন, অপশান ডি প্রোথ্রম্বিন। ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম হয় যে প্রোথ্রম্বিন এই প্রোথ্রম্বিনের উপর কে কাজ করছে? প্রোথ্রম্বিনের উপর কাজ করছে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর অর প্রোথ্রম্বিনেজ।
প্রোথ্রম্বিনেজ এবং Ca2+ ক্যালসিয়াম আয়ন। এর ফলে এখান থেকে তৈরি হচ্ছে প্রোথ্রম্বিন থেকে তৈরি হচ্ছে থ্রম্বিন। প্রোথ্রম্বিন থেকে তৈরি হচ্ছে থ্রম্বিন। এই থ্রম্বিন ফাইব্রিনোজেনের উপর কাজ করে। কার উপর কাজ করে? ফাইব্রিনোজেনের উপর কাজ করে। ফাইব্রিনোজেন, এই থ্রম্বিন কি করে? ফাইব্রিনোজেনের উপর কাজ করে এবং এখানেও কার উপস্থিতিতে কাজ করে? Ca2+ এর উপস্থিতিতে। এই থ্রম্বিন ফাইব্রিনোজেনের উপর কাজ করে ফাইব্রিনোজেনের উপর কাজ করে কি তৈরি করে? ফাইব্রিন তৈরি করে। এই ফাইব্রিন কি? এই ফাইব্রিন হচ্ছে একটা ইনসলিউবল প্রোটিন, যেটা কিনা একটা নেটওয়ার্ক তৈরি করে ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে। তো এই ফাইব্রিন হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট। Question number 3. Renin is a hormone secreted by the pancreas, kidney, liver or ovary. এখানে বলি হরমোন বা এন্ডোক্রাইন যে সিস্টেম আছে সেগুলো একটু ভালো করে পড়বেন, ডিটেলসে পড়বেন। রেনিন ইজ এ হরমোন সিক্রেটেড বাই, তাহলে রেনিন কার দ্বারা সিক্রেট হয়? রেনিন সিক্রেটেড হচ্ছে কিডনি থেকে। অপশন বি ইজ রাইট। অপশন বি ইজ রাইট। তাহলে কিডনি থেকে সিক্রেটেড হয় রেনিন। এখানে রাইট অ্যান্সার হচ্ছে এ। কিডনি থেকে রেনিন সিক্রেটেড হয় কিডনি থেকে। তাহলে বাকিগুলো আমরা মোটামুটি করে জেনে নিই। প্যানক্রিয়াস থেকে কি সিক্রেট হয়? প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয় ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি, এগুলো আমরা জানি। লিভার থেকে কি সিক্রেট হয়? লিভার থেকে সিক্রেট হয় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1। তাহলে লিভার থেকে সিক্রেট হয় IGF-1 বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। অ্যাঞ্জিওটেনসিনোজেন, আমরা এখানে অ্যাঞ্জিওটেনসিনোজেন কিন্তু কিসে হেল্প করে? অ্যাঞ্জিওটেনসিনোজেন হচ্ছে রাস সিস্টেম, RAAS। ভালো করে এটা ডিটেলসে আপনারা দেখবেন। যদি ভিডিও লাগে কমেন্ট বক্সে জানাবেন, রাস সিস্টেমের উপর ভিডিও আমি দিয়ে দেবো। ওভারি থেকে কি সিক্রেট হয়? ওভারি থেকে সিক্রেট হচ্ছে স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কোশ্চেন নাম্বার 4. অল অফ দ্য ফলোয়িং হরমোনস আর সিক্রেটেড বাই অ্যান্টেরিয়র পিটুইটারি এক্সেপ্ট। তাহলে সমস্ত হরমোনগুলোই, কোশ্চেনগুলো ভালো করে পড়বেন, কোনটা এক্সেপ্ট, ওয়ার নো, ওয়ার ইয়েস, রাদার দ্যান, এরকম ধরনের অপশানগুলো যেখানে থাকবে সেগুলো একটু কোশ্চেনগুলো ভালো করে দেখবেন, তারপরে অ্যান্সার করবেন। একটু ভুলের জন্য একটা নেগেটিভ মার্ক চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে যে সমস্ত হরমোনগুলো দেওয়া আছে নাম: গ্রোথ হরমোন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন এবং গোনাডোট্রফিন। এর মধ্যে 3খানা হরমোন আছে যারা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়, এক্সেপ্ট ওয়ান, একটাই মাত্র আছে যে কিনা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেটেড হয় না। এখানে রাইট অপশান হচ্ছে অপশান বি বা অক্সিটোসিন। এরা কোথা থেকে সিক্রেট হয়? এরা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়। পস্টেরিয়র পিটুইটারি থেকে আর কোন হরমোন সিক্রেট হয়? সেটা হচ্ছে অক্সিটোসিন তো হয়, তার পাশাপাশি হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। বাকিগুলো আপনারা একটু ডিটেলসে দেখবেন। নাম্বার 5. ব্রোকাস এরিয়া ইজ লোকেটেড ইন হুইচ লোব? ব্রোকাস এরিয়া কোন লোবে অবস্থান করে? এটা হচ্ছে নার্ভাস সিস্টেম, ডিটেলস পড়তে হবে। নার্ভাস সিস্টেম থেকে কোশ্চেন এসছে। এটা ব্রোকাস এরিয়া কোন লোবে অবস্থান করে? লোবগুলোর নাম নিশ্চয়ই মনে আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। তো ব্রোকাস এরিয়া কোন লোবে অবস্থান করে? ব্রোকাস এরিয়া অবস্থান করে ফ্রন্টাল লোবে। এখানে কারেক্ট অপশান হচ্ছে অপশান বি, ফ্রন্টাল লোব। ব্রোকাস এরিয়া ফ্রন্টাল লোবে অবস্থান করে। ব্রোকাস এরিয়া কি কাজ করে? ব্রোকাস এরিয়ার কাজ হচ্ছে স্পিচ কন্ট্রোল করা। এখানে কি আছে? ফ্রন্টাল লোব কন্টেন্স মোটর স্পিচ এরিয়া হুইচ কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ লিপস, টাং অ্যান্ড ভোকাল কর্ড। তাহলে ফ্রন্টাল লোবের মধ্যে কি আছে? ফ্রন্টাল লোবের মধ্যে আছে আমাদের মোটর স্পিচ এরিয়া। ফ্রন্টাল লোবের মধ্যে আছে মোটর স্পিচ
এরিয়া। এই মোটর স্পিচ এরিয়া কি করে? আমাদের লিপস, টাং এবং ভোকাল কর্ডকে কি করে? কন্ট্রোল করে, দিয়ে আমাদের স্পিচ কন্ট্রোল করে। বাকি লোকগুলো ডিটেলস দেখবেন। এরপরে চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ। সিএসএফ ইজ সিক্রেটেড বাই, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড এই যে সিএসএফ এর কথাটা বলা হয়েছে, সিএসএফ ডিটেলস পড়বেন, কোথা থেকে সিক্রেট হয়, কোথায় থাকে, কোন ভেন্ট্রিকালে সিক্রেট হয়ে কোন ভেন্ট্রিকালে যাচ্ছে, কোন ফোরামিনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো ডিটেলসে দেখতে হবে। তাহলে সিএসএফ ইজ সিক্রেটেড বাই হাইপোথ্যালামাস, পিনিয়াল বডি, কোরয়েড প্লেক্সাস, মেডালা অবলাঙ্গাটা। তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে? মেডালা অবলাঙ্গাটা, অপশন ডি হচ্ছে মেডালা অবলাঙ্গাটা। তো কারেক্ট অপশন কোনটা হবে? কারেক্ট অপশন হচ্ছে সিএসএফ ইজ সিক্রেটেড বাই কোরয়েড প্লেক্সাস। CSF is secreted by choroid plexus. Choroid plexus is the network of capillaries and nerve cells. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনের যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনের নাম মেনিনজেস। আমরা এটা খুব ভালো করে জানি। এই মেনিনজেস আবার তিনখানা লেয়ার আছে। মেনিনজেসের তিনখানা লেয়ার নিয়ে মেনিনজেস গঠিত। সবচেয়ে বাইরের যেটা, সে হচ্ছে ডুরামেটার, তারপরের ভেতরে যে আছে সে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এবং তার চেয়ে ভেতরে যে আছে সে হচ্ছে পায়ামেটার। এটা মনে রাখার একসঙ্গে হচ্ছে ড্যাপ। তাহলে ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়ামেটার। তাহলে এইখানে কোথায় সিএসএফ থাকছে? কোথায় সিএসএফ থাকছে? হচ্ছে এই অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়ামেটারের মধ্যবর্তী স্থান, যেটা সাব অ্যারাকনয়েড স্পেস। এই সাব অ্যারাকনয়েড স্পেসে হচ্ছে সিএসএফ থাকে। এবার সিএসএফ তাহলে সিক্রেটেড হচ্ছে কোথা থেকে? কোরয়েড প্লেক্সাস। এখানে মস্তিষ্কের যে ভেন্ট্রিকাল আছে, ব্রেনের যে ভেন্ট্রিকাল আছে, ফার্স্ট ভেন্ট্রিকাল অ্যান্ড সেকেন্ড ভেন্ট্রিকাল, এই ফার্স্ট ভেন্ট্রিকাল সেকেন্ড ভেন্ট্রিকাল, আমার আঁকাটা একটু ভুল হলো, এখানটায় কোনো বেরিয়ার থাকবে না, এটা খোলা থাকবে। ফার্স্ট ভেন্ট্রিকাল এবং সেকেন্ড ভেন্ট্রিকাল থেকে সিক্রেটেড হয়ে ফোরামেন অফ মনরোর মাধ্যমে কোথায় আসবে? ফোরামেন অফ মনরোর মাধ্যমে চলে আসবে আমাদের থার্ড ভেন্ট্রিকালে। এখানে থার্ড ভেন্ট্রিকালে আসবে এবং থার্ড ভেন্ট্রিকাল থেকে ফোর্থ ভেন্ট্রিকালে যাবে আবার অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসের মাধ্যমে, এভাবে যাবে। এবং সেখানে যদি অবস্ট্রাকশন থাকে তবে কি প্রবলেম হবে? সাব অ্যারাকনয়েড স্পেসে কোরয়েড ভিলিগুলোর যদি কোনো প্রবলেম থাকে, অ্যারাকনয়েড ভিলির কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে কী ধরনের প্রবলেম হতে পারে? যদি সিএসএফ এর পরিমাণ নর্মালের থেকে বেড়ে যায়, তাহলে হাইড্রোকেফালাস হতে পারে। এবং কখন কোন কন্ডিশনকে আমরা কী টার্ম দেবো, সেগুলো ডিটেলসে দেখতে হবে। 7 number question. Hematocrit value is the ratio of number A, ABC to plasma, B, platelets to plasma, RBCs to plasma, and D, total blood cells to plasma. So option C is correct, RBCs to plasma. Percentage of blood volume occupied by RBC is called hematocrit value or PCV, packed cell volume. এটা নর্মাল ভ্যালু কত? নর্মাল ভ্যালু হচ্ছে মেলদের ক্ষেত্রে 42 থেকে 48%। নর্মাল ভ্যালু মেল আর নর্মাল ভ্যালু ফিমেল। মেলদের ক্ষেত্রে হচ্ছে 42 to 48%। এটা অ্যাভারেজ হচ্ছে 45%। ফিমেলদের ক্ষেত্রে এই পিসিভি বা হিমাটোক্রিট ভ্যালুর নর্মাল ভ্যালু কত? নর্মাল ভ্যালু হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 38 to 46। অ্যাভারেজ যদি বলা হয় তাহলে এটা হচ্ছে 42%। Number question, which of the following hormone helps in the secretion of HCl from stomach? স্টোমাক থেকে HCl হরমোন সিক্রেশনে হেল্প করে কোন HCl সিক্রেশনে হেল্প করে কোন হরমোন? অপশন এ গ্যাস্ট্রিন, অপশন বি সিক্রেটিন, অপশন সি পেপসিন, অপশন ডি রেনিন। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে গ্যাস্ট্রিন, অপশন এ গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন কি? গ্যাস্ট্রিন হচ্ছে এক ধরনের পেপটাইড হরমোন। গ্যাস্ট্রিন হচ্ছে পেপটাইড হরমোন। এটা কি থেকে সিক্রেট হয়? সিক্রেটেড ফ্রম জি সেল। G cells of
পাইলোরাস, পাইলোরিক antrum of stomach and duodenum. Question number 9. Which part of the human brain is primarily responsible for regulating heart rate, blood pressure and respiration? Heart rate, blood pressure, respiration রেগুলেট করে আমাদের ব্রেনের কোন পার্ট? তাহলে এখানে অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি ব্রেন স্টেম, অপশন ডি হিপোক্যাম্পাস। এখানে রাইট অ্যান্সার হচ্ছে ব্রেন স্টেম। মেনলি আমাদের ব্রেন স্টেম হার্ট রেট, ব্লাড প্রেশার এবং রেসপিরেশনকে রেগুলেট করতে হেল্প করে। তাহলে এক্ষেত্রে সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের কাজ আমরা জেনে রাখি একটুখানি। সেরিব্রামের কাজ হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটিস, সেরিব্রামের কাজ হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটিস। মেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে কি পড়ছে? মেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে মেমোরি, ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি, থিঙ্কিং, রিজনিং, স্কিলস, মোরাল সেন্স, এই সমস্ত বিষয়গুলো সেরিব্রামের মধ্যে, সেরিব্রামের অ্যাক্টিভিটিস অর মেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে। সেরিবেলামের তাহলে কাজ কি? সেরিবেলামের কাজ হচ্ছে বডির কোঅর্ডিনেশন, বডি ব্যালান্স, বডি ইকুইলিব্রিয়াম, এগুলো হেল্প করা। হিপোক্যাম্পাস কি করে? হিপোক্যাম্পাস মেনলি তাহলে এটা হচ্ছে বডি ব্যালান্স হেল্প করে। হিপোক্যাম্পাসের কাজ কি? হিপোক্যাম্পাস মেনলি মেমোরি নিয়ে কাজ করে, মেমোরিতে হেল্প করে। মেমোরি কি করে? হিপোক্যাম্পাস শর্ট টার্ম মেমোরিটাকে আমাদের লং টার্ম মেমোরিতে কনভার্ট করে দেয়। কোয়েশ্চেন নাম্বার 10. Which of the following terms describe the body's ability to maintain its normal state? তাহলে আমাদের বডির যে নর্মাল স্টেট মেনটেন করার ব্যাপার, এটাকে কোন টার্মের মাধ্যমে আমরা ডিসক্রাইব করি? অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, টলারেন্স, হোমিওস্ট্যাসিস। বডির নর্মাল স্টেট মেনটেন করা বা বডি ইকুইলিব্রিয়াম মেনটেন করা, যেটা সেটাকে আমরা সাধারণত কি বলি? হোমিওস্ট্যাসিস বা বডির সাম্যাবস্থা মেনটেন করা, বাংলায় যেটাকে বলা হয়। তাহলে অপশন ডি ইজ কারেক্ট হিয়ার। অ্যানাবলিজম মিনস কি? এটা হচ্ছে মেটাবলিজমের টাইপস। মেটাবলিজমের টাইপস হচ্ছে অ্যানাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিক মেটাবলিজম, ক্যাটাবলিক মেটাবলিজম বা অ্যানাবলিজম, ক্যাটাবলিজম। আমরা জানি অ্যানাবলিজম মানে কি? এটা হচ্ছে কনস্ট্রাকটিভ মেটাবলিজম, যে ক্ষেত্রে এনার্জি দরকার পড়ে, এনার্জি লাগে। যেমন হচ্ছে যে কি